বিহান ভাই স্থির চোখে তাকিয়ে রইলেন আমার দিকে, আলিপের দিকে তাকিয়ে বললেন। আলিপ ভাইয়া লজ্জা ভাব নিয়ে বললেন, ইয়ে ভাইয়া। বিহান ভাই আলিপকে থামিয়ে দিয়ে বললেন, বুঝেছি। বিহান ভাইয়ের চোখে মুখে অগ্নিরূপ। এই শাড়িটাকা আলিপ দিছে আগে জানতাম না, এটা আবার বিহান ভাইয়ের সামনে ফাঁস হলো। এখন কি হবে? বিহান ভাই মাথা থেকে হেলমেটটা জাস্ট খুললেন, চোখে মুখে কি প্রচণ্ড রাগ। হেলমেট খুলে চুলগুলো হাত দিয়ে উঁচিয়ে দিচ্ছেন। বিহান ভাইয়ের চোখ মুখ সবার সাথে হাসি খুশি থাকলেও আমার দিকে তাকানোর সময় অগ্নিরূপ তার। কেউ না বুঝলেও আমি বুঝছি বিহান ভাইয়ের ব্যাপারটা। এরই মাঝে শুভ ভাইয়া হাজির হলো। শুভ ভাইয়াকে মিহু আপু ধরলো ফুচকা খাবে। তাদের মাঝে যে একটা ভাব চলে আমরা বুঝি। সবাই এনজয় করলেও বিহান ভাইয়ের মুড ভীষণ অফ। এই যে ওনার মুড অফ হয়েছে আর ঠিকই হবে না। শুভ ভাইয়া ফুচকার অর্ডার দিলেন, সবাই খেলেও বিহান ভাই খাবে না। আমি ইচ্ছা করে প্রচুর ঝাল দিলাম বিহান ভাইয়ের ফুচকাতে। ঝাল লাগতে যদি একটু কথা বলেন, না তাও কথা বলেন না। প্রচণ্ড ঝাল দাও ফুচকা 10 পিস খেয়ে ওনার এক ফ্রেন্ডকে ফোন দিলেন। সে বাইক নিয়ে এলে বিহান ভাই তার বাইকে উঠে চলে গেলেন। মনের মাঝে খুব খারাপ লাগছে। ওনার রাগকে তো কোনোভাবেই কনভাইন্স করা যাবে না। তাহলে কি করব আমি? বাড়িতে অনেক মন খারাপ নিয়ে ফিরলাম। বাড়ি ফেরার সাথে বিবর ভাইয়ের আম্মু ফোন দিল আমাকে। আমি হ্যালো বলতে মামি বলল, দিয়া, আজ কি কিছু হয়েছে? কেন মামি? বিহান বাড়িতে ঢুকেই ফুলদানি লাথি মেরে ফেলে দিয়েছে। বক্সিং রুমে প্রচণ্ড রাগী মুডে বক্সিং করেই যাচ্ছে। বিহানের চোখ মুখ রাগে যেন বেরিয়ে যাচ্ছে। ফর্সা মানুষ, রাগে চোখ মুখের বেহাল অবস্থা। রাগে ওয়ালে নিজের হাত নিজেই ঘুষি দিচ্ছে। ছেলে টোটাল মুড অফ, কারোর সাথে কোনো কথা নেই। সকালেই নাকি ঢাকা ফিরে যাবে। দিয়া, তুই কি কিছু জানিস? একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, না মামি, কিছুই জানি না আমি। ঘুম আসছে না। রাত 12টা বাজে। ফোনটা হাতে নিয়ে দেখি বিহান ভাই অফলাইনে আছেন। ওনার ফোন নাম্বারে ফোন দিলাম। ফোনটা কয়েকবার কেটে দেওয়ার পর রিসিভ করে বলে উঠলেন, কি করছেন? আজ রাতে এটা বলতে কল দিয়েছিস? রেগে আছেন? যা বলার 1 মিনিটের মধ্যে বলবি। জাস্ট 1 মিনিট, ওকে? না, তখন ওভাবে চলে আসলেন যে। তোর সাহস হয় কিভাবে মধ্যরাতে কল দিয়ে আজাইরা প্রশ্ন করার? তোর এসব ফাও বক বক শোনার মতো টাইম আমার নাই। হ্যাঁ, নেক্সট যদি এভাবে কল দিস ব্লক দিয়ে রাখবো। এত বাজে বিহেভ করছেন কেন বিহান ভাই? সব সময় কিছু না শুনেই বকাবকি করেন শুধু। আপনি কি আলিপের ব্যাপারে রেগে আছেন? জাস্ট শাট আপ। মধ্যরাতে প্রেম কাহিনী শোনার মতো ইচ্ছা আমার নাই। তোর প্রেম কাহিনী শুনে আমি কি করব? আমি একটু ইন্টারেস্টেড না দিয়া। তুই কি আমার গফ না বউ? কোনোটাই তো না। তাহলে আমার জেলাসি আসবে কেন? আমার সময়ের অনেক মূল্য। তোর মতো একবার আলিফ, একবার আহিন, একবার বিবাহপুর ফ্রেন্ড, এগুলো করার টাইম আমার নাই। হ্যাঁ, জাস্ট ফোন রাখ। সারা রাত না ঘুমিয়ে খুব ভোরে এসে টার্মিনালে দাঁড়িয়ে রইলাম, কারণ বিহান ভাই এখান থেকেই বাসে উঠবেন। বিবর ভাইয়ের কাছে খবর নিয়েছি, কাল থেকে এসে কিছুই খায়নি। মামা মামি সবাই চিহ্নিত কী নিয়ে রাগ করেছে তাদের ছেলে। তার রাগের কারণটা কারো জানা নেই। সে তার ব্যক্তিগত কিছু কাউকে বলে না। সেদিন ওনার দেওয়া চিঠিটা পাওয়ার পর থেকেই আমার মন আরও বেশি ওনার দিকে ছুটে চলেছে। সেই যে ছুটছে, আর আটকাতে পারিনি। নিজের রাস্তায় আর ফেরাতে পারিনি আমার মন। উনি যেদিকে ছুটছে আমার মন সেই দিকেই ছুটছে। ব্রাশ না করেই খুব ভোরে খাবারের টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে রইলাম। এখনও ভোরের আলো ঠিকভাবে ফোটেনি। কিছু মানুষ রাস্তায় জগিং করতে বের হয়েছে, কিছু মানুষ পাশের মসজিদ থেকে বের হয়েছে। ভোরের আবছা অন্ধকারে আরেকবার মন হারালাম তাকে দেখে। কি নিখুঁত সৃষ্টি সে সৃষ্টিকর্তার। ঘাড়ে ব্যাগ ঝোলানো, পরনে কালো বুট, গায়ে ছাইরাঙা শার্ট, ব্লু জিন্স, শার্টের হাতা গোটানো, ধীর গতিতে হেঁটে আসছে। এই এক নয়নে তাকিয়ে আছি আমি তার দিকে। মন হারিয়ে নিজেকে বড্ড অসহায় লাগছে। আমি জানি অনেক বাজে কিছু অপেক্ষা করছে আমার জন্য।
রোডের পশ্চিম সাইডে আমি দাঁড়িয়ে, আমার উল্টা পূর্ব সাইডে দাঁড়িয়ে আছেন উনি। উনি এসে আমাকে দেখেই থমকে গেলেন। হয়তো ভাবতেই পারিনি আমি এই টাইমে এখানে থাকবো। আমাকে দেখেও না দেখার ভান করে রাস্তার ওপাশে দাঁড়িয়ে রইলেন। ওনার চোখে মুখে ভীষণ বিরক্তি। সে বিরক্তির শেষ নেই, স্পষ্ট রাগ আর মেজাজ খারাপের চিহ্ন। আমার মনে হচ্ছে কাল থেকে একই মুড নিয়ে আছেন উনি। আমি বারবার ওনার দিকে তাকাচ্ছি, কিন্তু উনি বিরক্তির সাথে অন্যদিকে তাকিয়ে আছেন, কোনো কথাই বলছে না, যেন দেখছেই না আমাকে। বুকে কয়েকটা ফু দিয়ে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। ওনার দৃষ্টি অন্যদিকে। কিভাবে কথা শুরু করব ভাবতে ভাবতে কয়েক মিনিট কেটে গেল। একটা শুকনো কাশি দিয়ে বললাম, আমার উপর রাগ করে চলে যাচ্ছেন জানি। কোনো উত্তর দিলেন না। পুরো ঘটনাটা আগে শুনবেন তো বিহান ভাই? কথা বলুন প্লিজ। আমার এখন মেজাজ ঠিক নাই, মানুষের মাঝে সিন ক্রিয়েট করতে চাই না, সো লিভ নাও। সবসময় আপনি তাড়িয়ে দিলেই তো আমি যেতে পারবো না বিহান ভাই। আমার মনেও অনেক প্রশ্ন আছে, যার উত্তর আপনার কাছেই আছে। বলেছি মুড অফ, মাথার থেকে বেশি গরম করাস না। আর তুই আমার বউ না গফ না, তাই তোকে এত গুরুত্ব দিয়ে কথা না, এত গুরুত্ব দিয়ে রাগ করে চলে যেতে হবে। আমি জানি রেগে আছেন, তাই এভাবে বলছেন। আপনি আমাকে চিঠি দিয়েছিলেন, ওটা জানার জন্য অস্থির আমি। এখনো বললেন না তো। হাত চেপে ধরে বললেন, কিসের চিঠি? কি শুনতে চাস? আমি তোকে ভালোবাসি, আমি প্রেম করতে চাই, আমি তোর জন্য পাগল, তোর জন্য ছুটে আসি ঢাকা থেকে, আমি তোকে ছাড়া মরে যাব, কি এগুলোই তো শুনতে চাস তাই না? এটা শোনার জন্য, সামান্য একটা চিঠির জন্য সাত সকালে এসে দাঁড়িয়ে আমার যাত্রাপথে বিরক্ত করছিস। হাত চেপে ধরে একটা দোকানের শাটারে নিয়ে চেপে ধরলেন। ওনার চোখে রক্ত জবার ন্যায় হয়ে আছে। কাঁদো কাঁদো চোখ নিয়ে বললাম, এই টিফিন বক্সে খাবার এনেছি, খেয়ে নিন প্লিজ। আপনি কাল থেকে খাননি আমি জানি, আপনি খাননি বলে আমিও খাইনি। বিহান ভাই খাবারের বক্স হাত থেকে নিয়ে দূরে ফেলে দিয়ে বলেন, আমার জন্য খাসনি নাকি আলিফের জন্য খাসনি নাকি আহিনের জন্য? আমি কি জানতে চেয়েছি নাকি? খাসনি যা গিয়ে আলিফকে বল, আলিফে ন্যাকামোগুলো খুব ভালো পারবে। হ্যাঁ, গালে তুলে খাওয়াই দিবে। আইসে গেট আউট বলে জোরে ধাক্কা দিলেন। শাটারের সাথে ধাক্কা লেগে কিছুটা ব্যথাও পেলাম। এমন সময় বাস চলে এলো। বিহান ভাই বাসে উঠবেন এমন সময় হাতটা টেনে ধরে চোখ ভরা পানি নিয়ে বললাম, যেও না বিহান ভাই, প্লিজ যেও না। আমার কথা তো শোনো বিহান ভাই, তোমাকে আমার অনেক কিছু বলার ছিল। গাড়িটা নিমিষেই ছেড়ে চলে গেল। গাড়ির পিচ কিছুটা গিয়ে পিচঢালা রোডে বসে পড়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লাম। তোমার প্রতিটি যাওয়ার আমার কাছে বেদনাদায়ক, একেবারে যাওয়া বেশি বেদনাদায়ক। কেন আমায় পুরো কথাটা শুনলে না বিহান ভাই? এটা কি তোমার মনের কথা ছিল? আমি তোমার বউ না গার্লফ্রেন্ড? না, কিছুই না। আমি কি তাহলে মরিচিকার পিছে ছুটছি বিহান ভাই? কেন এই কিশোরীর মনে ভালোবাসার আগুন জ্বালালে? আমি যে চাইলেও আর নিভাতে পারবো না। মন যে তোমার গাড়ির পেছনে ছুটছে। প্লিজ ফিরে এসো বিহান ভাই। বিহান ভাই সেই যে গেলেন, আর এলেন না। ওনার বলা ওই কঠিন কথাগুলো আমি ভুলতে পারছি না। আমি ওনার বউও না, গার্লফ্রেন্ডও না। 7 দিন কেটে গিয়েছে, না খেয়ে খেয়ে প্রচণ্ড জ্বর বাঁধিয়েছি। এই জ্বর বোধ হয় তাকে দেখতে চাওয়ার জন্য শরীরে আগমন করেছে, নইলে এই অসময়ে আমার গা পোড়া জ্বর হবে কেন? জ্বরে অচেতন আমি, অচেতনতার গভীর আমি। আমার স্বপ্নে প্রবেশ করলেন বিহান ভাই। আগুনের উত্তাপ কপালে কারো 2 ফোঁটা চোখের পানি পড়ল। মনে হচ্ছে সে কাঁদছে আমার পাশে বসে। তার চোখের কয়েক ফোঁটা পানিতে চোখ পিট করে তাকিয়ে দেখি ক্লিয়ার বোঝা যাচ্ছে তার মুখ, যেন বহুকাল দেখি না তাকে। একভাবে তাকিয়ে থাকতে থাকতে আবার চোখ এঁটে এলো আমার। এরপর ওনার ওই মিষ্টি ঠোঁট আমার কপালে ছুঁয়ে দিলেন। এই প্রথমবার উনি আমাকে আদরের স্পর্শ দিলেন। ক্লান্তিতে শুধু অনুভব করলাম, কিন্তু কিছুই বলতে পারলাম না। এরপর উনি আমাকে আমার বিছানা থেকে ওনার কোলে তুলে নিলেন। ওনার গলা জড়িয়ে ধরে ওনার কোলেই নিতিয়ে পড়লাম। গায়ের সব ভার ওনার উপরই ছেড়ে দিলাম। খুব ক্লান্ত আর দুর্বল কণ্ঠে বললাম, এটা কি আপনি নাকি কল্পনা? বিহান ভাই আবারও কপালে চুমু দিয়ে বলেন, এটাই আমি।
আবারও দুর্বল কণ্ঠে বললাম, আমি জানি এটা আপনি না, আমার কল্পনা। এই 7 দিনে প্রতি রাতে আপনি এসেছেন, প্রতিবারই আমার মনে হয়েছে সত্যি আপনি ছিলেন, কিন্তু ঘুম ভাঙার পরে দেখছি আপনি নেই। তুমি কি সবসময় আমাকে ভাবো দিয়া? এটা আপনি না। এবার শিওর হলাম। কিভাবে? এই যে তুমি বলছেন, আমাকে তো তুমি বলেন না। তুমিটা সব সময় মনের মাঝে থাকে, তুমি বোঝো না তাই। খুব যত্নের মাঝে রাখি। তোমার ছবির সাথে যখন কথা বলি তখন তুমি করে বলি। আমার কল্পনাতে তুমি হয়েও আসো। হুটহাট তুমি বললেই তুমিটার কোনো গুরুত্ব থাকবে না। তোমাকে তুমি ডাকলে তুমি অনেক ইমোশনাল হয়ে যাবে, প্রেম পোকা মাথায় কিলবিল করবে। আমার স্বপ্ন আমার বউ বড় ডাক্তার হবে, আমার উপর বারবার রেগে গিয়ে লেখাপড়ায় মন দিবে। আমি কোনো একঘেয়েমি মেয়ে চাই না যে সারাক্ষণ আই লাভ ইউ বলে পাগল থাকবে। হ্যাঁ, সে পাগল থাকবে আমার প্রতি, বাট কারণে অকারণে পাগলামিতে মেতে থাকবে। কখনো অগ্নিরূপে ঝগড়া করবে, কখনো আমার ধমকে ভয় পাবে, কখনো বকুনি দিলে কেঁদে ফেলবে, আবার কখনো পাগলের মতো জড়িয়ে ধরবে এসে। আবার আমার প্রতি ভীষণ বিরক্ত হয়ে মুখ দেখা বন্ধ করে দিয়ে আবার দূরে থাকলে ছটফট করবে। বিহান ভাই, বলো পিচ্ছি, তুমি কেন আমায় ভালোবাসলে না বিহান ভাই? তুমি তো হার্ট নিয়ে গবেষণা করো, তাহলে কেন আমার হার্টে কি আছে বোঝো না? আমি সব বুঝি, কিন্তু তুমি পুচকি বলে অনেক কিছুই বোঝো না। আই লাভ ইউ বিহান ভাই, আমি আপনাকে ভীষণ ভালোবাসি বিহান ভাই। এই কথাটা বলতে বলতে সেন্সলেস হয়ে গিয়েছিলাম আমি। আজ 10 দিন পরে সুস্থ হয়েছি আমি। আম্মু, বাবা, শুভ ভাইয়া আর বিহান ভাই আমার পাশে বসে আছে। আম্মু বলছে আমার জীবনে দিয়ার এত ভয়ানক জ্বর দেখিনি আমি। আল্লাহর কাছে শুক্রিয়া, দিয়া এখন সুস্থ। মেয়ে আমার একভাবে 7 দিন বেহুশ ছিল। বিহান এসে চিকিৎসা করার পর কিছুটা সুস্থ। বাড়িটা এতদিন মনমরা হয়েছিল। আমাদের ফ্যামিলির সব থেকে চটফটে মেয়েটি হলাম আমি। সবার রুম থেকে চলে যাওয়ার পর মাথা নিচু করে বসে রইলাম আমি। বিহান ভাই চেয়ার টেনে এনে আমার কাছে এসে বলেন, নে, বৃষ্টিতে বেশি করে ভিজতে থাক আর জ্বর বাঁধা। তোর বাবা তো আমাকে বিনা পয়সার ডাক্তার পেয়েছে, তার মেয়েকে চিকিৎসা করানোর জন্য ঢাকা থেকে ডেকে এসেছে। বিহান ভাই নাকি 3 দিন নড়াইলে এসেছেন। তার মানে আমি যেটা দেখেছিলাম ওটা স্বপ্ন না, সত্যি ছিল। বিহান ভাইকে বললাম, আপনাকে ডাকলে কি আপনার আসতে হবে নাকি? শহরে কি আর ডাক্তার ছিল না? হ্যাঁ, তোর বাবাকে এটাই বোঝা, আর ডাক্তার থাকতে আমি কেন? আর কোনো ডাক্তার এলেও ডাক্তারকে রুগী বানিয়ে দিতাম। আমার শ্বশুর জানেন তার মেয়ে সুস্থ করার জন্য তার জামাই নামক মেডিসিন লাগবে, তাই সঠিক মেডিসিনের ব্যবস্থা করেছেন। এনিওয়ে, 3 দিন ধরে তোর সেবা যত্ন করতে করতে ক্লান্ত আমি। বাসায় যাচ্ছি, ঘুমোবো। তোর পাশে তার ঘুমোতে দিবি না? যাওয়ার সময় একটা বাঁকা হাসি দিয়ে বললেন, হোয়াটসঅ্যাপ চেক করিস? হ্যাঁ, জানো আমি কতদিন আমি দিন দিন অনেক দুষ্ট হয়ে যাচ্ছি। তোমার দেওয়ার ছবি আমি কত শতবার দেখি, তোমার ওই লিপস্টিকের দিকে তাকিয়ে থাকি। শুনছো, তোমাকে শাড়িতে নীল রঙে রাঙানো, নীলাভ সৌন্দর্যের অধিকারী লাগছে। আচ্ছা, তুমি কি চাও বলো তো? তোমার এই মিষ্টি হাসিতে আমাকে খুন করতে, আমার অজান্তে আমার মন চুরি করে নিয়ে গেলে। আমি বুঝতেও পারলাম না। হঠাৎ বৈশাখের লণ্ডভণ্ড ঝড়ের মতো মনের ভেতর প্রবেশ করলে, একজন হার্টের ফিউচার ডাক্তার হার্ট নিজের আয়ত্তে করে নিলে। হঠাৎ হোয়াটসঅ্যাপে এলাম কিভাবে? এই দিনটায় আমার জীবনের কাল হয়ে গেল। এর আগে বহুবার মন হারিয়েছি তোমাতে, কিন্তু এবারের মতো এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেনি কখনো। এই বদরাগী ছেলেটার জন্য তার শ্যামা পাখি সেজেছিল, এটা আমার সৌভাগ্য। 2 দিন যাবত তুমি অনলাইনে আসছো না, ভেবেছি ভীষণ অভিমান করে হয়তো ফোন অফ করে রেখেছ, কিন্তু এভাবে জ্বর বাঁধাবে ভাবতে পারিনি। হঠাৎ ভীষণ কান্না পাচ্ছে তোমায় ভেবে। তোমার অসুস্থতা আমাকে এক বিন্দু ঢাকায় দাঁড়াতে দেয়নি। সারা রাত রাস্তায় দাঁড়িয়েছিলাম, বাসেলি উঠে পড়েছি। এ তোমাকে বারবার তুই থেকে তুমি বলা হয়ে যায়। আচ্ছা বলো তো, কেন বারবার এমন হচ্ছে? আমার তুই বলাটা কিভাবে তুমি তো পরিণত করলে হবে? এত কষ্ট দিয়ে এখন আবার হোয়াটসঅ্যাপে ঢং করা হয়েছে। আর জীবনেও কথা বলবো না এই হৃদয়হীনের সাথে। যাওয়ার সময় নিজের ইচ্ছাতে গিয়েছে, আমি তো আর আসতে বলিনি।
আসুক, তাতে আমার কি যায় আসে। ঢং, যত সব। রিয়াকে নিয়ে ছাদে বেত লাফাচ্ছি। গোলাপি স্কার্ট আর সাদা টি শার্ট পরে বেত লাফিয়ে যাচ্ছি। বেত লাফাতে লাফাতে হাঁপিয়ে গিয়েছি। রিয়া আমার দিকে পূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে থেকে বলে, আচ্ছা দিয়া, এত ডাক্তার দেখানো হলো, সুস্থ হলি না, কিন্তু বিহান ভাই এসে জলপট্টি দিতেই সুস্থ হয়ে গেলি। বিহান ভাইয়ের কাহিনী কি রে দিয়া? আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয়, বিহান ভাই বাই এনি চান্স মনে মনে তোকে লাইক করে না তো? বেত লাফানো স্টপ করে দিয়ে খানিক সময় হাঁপিয়ে একটু স্বাভাবিক অবস্থায় এসে বললাম, রিয়া বুঝিস না, উনি এতটাই বদমেজাজি আর খারাপ মানুষ, জ্বর রীতিমতো ভয় পেয়েছে। না হলে জ্বরকে ওনার রাগের আগুনে পুড়ে ভস্ম করে দিত। এই জন্য জ্বর বেচারা ভয়ে পালিয়েছে। দিয়া, তোহা আপু কোন সাহসে বিহান ভাইয়ের জন্য পাগল হয়েছে বলতো? ওনার কি প্রাণের ভয় নেই? বিহান ভাই ডিরেক্ট রিজেক্ট করে দেবেন এটা জেনেও কোন আশায় প্রপোজ করবে বলতো? আরে রাগ তোর তোহা আপু, আলিফ যে শাড়ির টাকা দিয়েছে এটা আমাকে আগে জানিসনি কেন? তোরা জানিস না আলিফ একটু অন্য নজরে দেখে আমাকে? ব্যাপারটা আমার মোটেও ভালো লাগে না। আরে তোহা আপু আমাদের টাকা মেরে দিয়ে আলিফ ভাইকে দিয়ে পে করাইছে। তোহা আপুকে বলবো আমার নগদ 700 টাকা যেন ফেরত দেয়। আমারও টাকা গেল, আবার নাম ক্রেডিট নিল অন্য কেউ। জানিস 700 টাকা গোছাতে কত সময় লেগেছে আমার? আমার কাছে 700 টাকা মানে বিশাল ব্যাপার এই বয়সে। আরে দিয়া, আমারও তো কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে টাকা। এমন সময় আলিফ ভাইয়া ছাদে প্রবেশ করলো। মেঘনা চাইতেই জল, ওনাকেই খুঁজছিলাম। আমার কিছু বলার আগেই আলিফ ভাইয়া গড়গড় করে বলতে শুরু করলো, আচ্ছা দিয়া, সামান্য একটা শাড়ি কি আমি তোমাকে গিফট করতে পারি না? তুমি বিহান ভাইয়ের কাছে টাকা দিয়েছো কেন? বিহান ভাই খালাম্মার সামনে গিয়ে টাকাটা ফেরত দিয়েছে। শুধু ফেরত দিয়েছে সেটা নয়, খালাম্মার হাতে টাকাটা দিয়ে বলেছে, আন্টি আলিফকে দিয়ে দিবেন। আসলে দিয়া অনলাইনে টাকা পে করতে পারে না, তাই আলিফকে দিয়েছিল। আলিফ ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আপনি বেকার মানুষ, আপনি শাড়ি দিতে যাবেন কেন শুনি? তাছাড়া আপনি দিলেই বা আনিব কেন? এভাবে কারো থেকে কিছু নেওয়াটা ঠিক না আলিফ ভাইয়া। দিয়া, বাইরের মানুষ আর আমাকে এক নজরে দেখেছো তুমি? আমি কি অন্য কেউ? আমি কি দিতে পারি না? আলিফ ভাই প্লিজ, চাকরি বাকরি করেন, তখন না হয় একদিন কিছু একটা নিব, সমস্যা নেই। দুধের দাঁত পড়েনি তোর প্রেম শুরু হয়েছে? আজ তোর বাবা আসুক, বলবো ছেলে দেখে বিদায় করতে। আমার বাড়িতে থেকে বাইরে লেখাপড়া নামে প্রেম করে বেড়াবি, সেটা তো হবে না। আমি কিন্তু মানুষের মায়ের মতো না দিয়া। আম্মু, আমি কার সাথে প্রেম করলাম? আন্দাজে বকাবকি করছো কেন আম্মু? আম্মু এবার বলে উঠলো, লিপ কি জন্য এসেছিল শুনি? আমি কি বুঝি না কিছু? আমি তোর কাকিকে সোজা বলে দেব, তার ভাগ্নে যেন আমার বাড়িতে পা না রাখে। আচ্ছা তোর কাকি বা কেমন বাড়িতে বিয়ের উপযুক্ত মেয়ে থাকতে প্রাপ্তবয়স্ক এক ছেলের বাড়িতে রেখেছে? কোনো কমন সেন্স নেই তার? আমার ভাতিজাদের দেখেছিস এসে রাতে থাকতে? তাদের ইনভাইট করেও আনানো যায় না। তাছাড়া আমার ভাগ্নেরা তোকে বোনের মতো দেখে, আর বিহান থাকতে তো আমার কোনো চিন্তাই নেই। আম্মুর কথা শুনে রীতিমতো অবাক আমি। আম্মুকে বললাম, প্লিজ আম্মু আসতে বলো, যা বলার মেজো কাকি শুনলে কি ভাববে বলো তো? একটা অশান্তি হবে। তাছাড়া আলিফ সহ আমার ভাই বোনের মতো করেই থাকি। তুমি যা ভাবছো সেগুলো ভুল আম্মু। আম্মুর এবারে কথা শুনে আকাশ থেকে পড়লাম আমি। আম্মু বলল, শোন দিয়া, বিহান আমাকে সব বলেছে, আলিপের কি উদ্দেশ্য সব বলেছে। আম্মু চলে গেলে রাগ ফুঁসছি আমি। এই অসভ্য বিহান আম্মুকে দিয়ে বেশি কথা শুনিয়েই ছাড়লো। আয়রাকে নিয়ে মামাদের বাড়িতে গেলাম। আমি উঠানে দাঁড়িয়ে আয়রার হাতে 700 টাকা দিয়ে দিলাম বিহান ভাইকে দিয়াই। কিছুক্ষণ পরে আমরা 700-র সাথে আরও 1000 টাকা এক্সট্রা নিয়ে এলো। বুঝলাম আয়রাকে দিয়ে হবে না, তাই নিজেই গেলাম। ল্যাপটপে কি কাজ করছে সেটা জানি না। পিসি রাখা টেবিলে বসে আছেন উনি। আমি বললাম, কি ব্যাপার, টাকা ফেরত পাঠিয়েছি, সাথে 1000 বেশি দিয়েছেন কেন?
বিহান ভাই কোনো কথা না বলে ল্যাপটপে মনোযোগ দিয়ে রইলেন। আমার সাথে কোনো কথা না বলে আরেক 1000 টাকা ধরিয়ে দিলেন। এবার আমি রাগান্বিত হয়ে ওনার ল্যাপটপের শাটার অফ করে দিয়ে বললাম, কি সমস্যা কি আপনার? উনি ভ্রুকুচকে তাকিয়ে বললেন, কি সমস্যা? টাকা দিচ্ছেন কেন? তুই না ধার চাইছিস? আমার খেয়ে কাজ নেই তাই না? আমি কি ফকির নাকি ধার চাইবো? ভুলে গিয়েছিলাম, বড়লোক ম্যাম। আলিফ ভাইয়ের ব্যাপারে আম্মুকে মিথ্যা বলেছেন কেন? এখন কি খেপিদের মতো আমাকে মারবি নাকি? আপনি বলেছেন কেন? শ্বশুরের মেয়ে তার জামাইয়ের শাড়ি রেখে অন্যের শাড়ি পরবে, সেটা দেয়া যায় না। এই আয়রাকে নিয়ে আর পারা যায় না। টাকা ধার চাইলাম কখন আমি? বিহান ভাইয়ের সামনেই বললাম, আজ আয়রার খবর আছে বলেই বেরোতে গেলাম। বিহান ভাই হাত ধরে এক টানে কাছে নিয়ে গিয়ে বলেন, খবর তো আজ তোর হবে পিচ্ছি। ওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছি আমি। আমার হাত শক্তভাবে চেপে ধরে দাঁড়িয়ে আছেন বিহান। ওনার মুখশ্রীর অদলে বেশ পরিবর্তন, সেই রাগী ভাবটা আর নেই। আমি ওনার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। নিঃসন্দেহে বিহান ভাই একজন শক্তপোক্ত শক্তিশালী মানুষ। ওনার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা যে বৃথা চেষ্টা, তাতে কোনো সন্দেহ নেই। রাগে ফুসফুস করছি আমি। আমার দিকে খানিকটা ঝুঁকে রয়েছেন উনি। আমি রাগি রাগি ভাবে বলেই যাচ্ছি, ছাড়ুন বলছি, ছাড়ুন আগে আমাকে। অসভ্য কোথাকার, একটা মেয়েকে এভাবে চেপে ধরে রেখেছেন কেন? ছাড়ার জন্য তো ধরিনি, আর জীবনেও ছাড়বো না। হ্যাঁ, কেন ধরবেন আমাকে আপনি? আমি কি আপনার বউ না প্রেমিকা? আচ্ছা আমার কথা আমাকেই ফিরিয়ে দেয়া হচ্ছে তাই না? আর যা খুশি বলতে পারিস, আমি রাগ করব না। রাগ করলে আমার কি যায় আসে? আপনি আম্মুকে আলিফ ভাইয়াকে নিয়ে মিথ্যা বলেছেন কেন যে আলিফ ভাইয়া আমাকে লাইক করে? যা বলার ঠিকই বলেছি। আমার জাস্ট আলিফকে সহ্য হয় না। ভাবতেই শরীর আগুন হয়ে যাচ্ছিল যে তুই ওর দেয়া কিছু ইউজ করছিস। আমি যদি আলিফকে আর কখনো তোর ত্রিসীমানায় দেখি, তাহলে এর চেয়ে খারাপ কিছু করব বলে দিলাম। কি সাহস আমার জিনিসে নজর দেয়! সব কিছু কি আপনার ইচ্ছে মতো হবে নাকি? যখন ইচ্ছা বকবেন, আবার যখন ইচ্ছা মিষ্টি কথা বলবেন। হ্যাঁ, সব আমার ইচ্ছাতেই হবে। দেখুন বিহান ভাই, আমি আপনার বউ না, গার্লফ্রেন্ডও না, তাই দয়া করে আমাকে টর্চার করা অফ করুন। আপনাকে 700 টাকা ফেরত দিলাম, তার পরিবর্তে 1000 টাকা দিয়েছেন কেন? আবার ফেরত দিলে আবারও ডাবল দিব, কারণ তুই আমাকে ভাই ভাবলেও আমি কখনো তোকে বোনের নজরে দেখিনি, এটা বুঝিস না তুই? এমন সময় আয়নাটা এসে আমাদের এভাবে দেখে নিয়ে মুখে হাত দিয়ে মুখ চেপে হেসে বলল, কি মজা, বিয়ান ভাইয়া আর দিয়া আপু প্রেম করছে। কথাটা শুনেই বিহান ভাই কয়েক হাত ছিটকে গিয়ে পড়ল। আমি চোখ বড় বড় করে আয়রার দিকে তাকিয়ে বললাম, কি রে আয়রা, খুব পেকেছিস তাই না? প্রেম মানে কি? হ্যাঁ, এই বয়সে তুই প্রেম কি সেটাও বুঝিস? আয়রাটা হেসে দিয়ে বলল, হ্যাঁ, আব্বু আম্মুকেও দেখেছিলাম এইভাবে জড়িয়ে ধরে প্রেম করতে। আমি চোখ আরো বড় বড় করে বললাম, তা উনি কি আমাকে জড়িয়ে ধরেছিলেন নাকি মিথ্যা বলে থপ্পড় দেব ধরে? আয়রাটা বলল, ওরকমই মনে হলো। বিহান ভাই খানিকটা দূরে ভ্রু কুচকে দাঁড়িয়ে রইলেন। ইস রে, বিহান ভাইয়ের মান ইজ্জত সব এবার শেষ। এই আয়রাটা জনে জনে সবাইকে বলে বেড়াবে। বিহান ভাইকে বললাম, ভদ্রলোকের মতো আমার উপন্যাসটা দিন, আমি এখন যাব। বিহান ভাই কপাল কুচকে তাকিয়ে বলেন, কিসের উপন্যাস? আর এসব উপন্যাস পড়ে পড়ে তো দেবদাসী হয়ে যাচ্ছিস। এই উপন্যাসে দেখলাম দিয়া নামের মেয়েটি মারা গেছে, তাই সব ট্র্যাজেডি উপন্যাস পড়েই তো তোর এই অবস্থা। তোর থেকে আয়রার বুদ্ধি আছে ভালো, আয়রাও ভালো বোঝে কোনটা প্রেম আর কোনটা অন্য কিছু। খানিকটা রাগ দেখিয়ে চলে এলাম বাড়িতে। প্রায় 1 মাস কেটে গিয়েছে। বিহান ভাইও ঢাকায় ফিরে গিয়েছে। আবার সব স্বাভাবিকভাবেই চলছে। মান অভিমান কিছুটা কমেছে। খুলনা যেতে হবে, বাসার সবার দাওয়াত। বিভা আপুর শ্বশুর বাড়ি থেকে দাওয়াত এসেছে। সেখানে বিভা আপু আর তার বর আরিফকে নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবাই যাবে, কিন্তু আমি বলে দিয়েছি যে আমি যাব না। মানে আমি যাবই না, কারণ বিহান ভাই আজ ঢাকা থেকে আসছে, উনিও যাবেন। আর সারাক্ষণ দুনিয়ার বাজে কথা বলবেন আমাকে। মামা বাড়ি যে কেন অনুষ্ঠানে আমাকে কাজিনরা নিমন্ত্রিত থাকে। মামা প্রাইভেট কার ঠিক করেছে
করতে চেয়েছে, কিন্তু বিভোর ভাই বলে দিয়েছেন বাসে চড়ে মজা করতে করতে যাবেন। মামা বাড়িতে ঘরোয়া মিটিং বসেছে, সেখানে কিভাবে যাওয়া হবে সেই নিয়ে আলোচনা চলছে। আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আম্মুর দাঁত ঝাঁকিতে যেতে বাধ্য হলাম। বাড়ির মুরব্বীরা সবাই বিভোর ভাইদের ফ্ল্যাটে প্ল্যান করছে যাওয়ার সময় কি নিয়ে যাবে না যাবে সে বিষয় নিয়ে। আমরা কাজিনরা সবাই ছাদে পার্টি বিছিয়ে নিয়ে আড্ডা দিচ্ছি। ইচ্ছে করেই বিভোর ভাইদের ছাদে আড্ডা দিচ্ছি, কারণ জানি এখানে বিহান ভাইয়ের আসার চান্স নেই। বিভোর ভাই আড্ডা দেওয়ার সময় আমাদের কাজিনদের সবাইকে ফোন দিয়ে ডেকে আনেন। ছাদে প্রেম নিয়ে ভীষণ গবেষণা চলছে। এমন সময় দ্য গ্রেট বিহান ভাই গম্ভীর মুডে হাজির হলেন। গায়ে কফি কালারের টি শার্ট, পরনে ব্ল্যাক জিন্স, জিন্সের পকেটের হাত গুছিয়ে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালেন। এখানে যারা আছে সবাই বিহান ভাইয়ের ভক্ত, শুধু আমি বাদে। মেহু আপু বিহান ভাইকে ডাকলো। বিহান ভাই, এখানে আসুন না, আমাদের পাশে বসবেন। তোহা আপুও ডাকলো। বিহান ভাই আসুন না প্লিজ, আমার পাশে বসবেন। বিহান ভাই ভ্রুকুচকে তাকিয়ে সে আমার পাশে এসেই বসলেন। এমন সময় বিভোর ভাই তার প্রস্তাবটা রাখলেন যে আমরা বাসে চড়েই যাব, অনেক মজা হবে তাতে। ছেলেরা সবাই রাজি, অন্য কারো কোনো আপত্তি না থাকলেও আমি ভীষণ আপত্তি জানালাম। জোরে বলে উঠলাম, আমার আপত্তি আছে, আমি বাসে যেতে পারবো না। সবার সব উৎসাহে পানি ঢেলে গেল। সবাই একসাথে বলে উঠল, কেন? আমি বাসে উঠলে আমার বমি পায় খুব, আমি কিছুতেই বাসে যেতে পারবো না। কারো কোনো আপত্তি না থাকলেও বিহান ভাইয়ের গা চালানোর কথা শুরু করলো। মেয়ে মানুষ মানেই সমস্যা, শুধু সমস্যা বলে ভুল হবে, মহা সমস্যা। মেয়ে মানুষের জন্যই পৃথিবীতে এত সমস্যা, তার উপর যদি এমন ভয়ানক মহিলা হয় তাহলে তো আর সমস্যার শেষ নাই। এই মহিলা মানে আরো বেশি সমস্যা। কথাটা পড়তেই রাগের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। কি ব্যাপার, সবাইকে মেয়ে বলছে আর আমাকে মহিলা বলছেন কেন? শুধু মহিলা নয়, ভয়ানক মহিলা। কারো কোনো সমস্যা নেই, সব সমস্যা তোর। দুনিয়ার সব সমস্যা নিয়েই জন্ম হয়েছে তোর। আমি যাবই না। তুই না তোর ঘাড়ে যাবে, আর বাসে চড়ে যেতে হবে তোর। আলিফ ভাই বলে উঠলেন, বিহান ভাই দিয়াকে বকছেন, আপনার গপ যদি বাসে চড়তে না পারে তখন কি করবেন? বিহান ভাই ভ্রুকুচকে তাকিয়ে বললেন, আমার গফ নিয়ে গবেষণার কত চালাবি তোরা? আলিফ ভাইয়া বললেন, আমার গপ বাসে চড়তে না পারলে তার হাত ধরে হেঁটে তেপান্তর পাড়ি দিব। বিহান ভাই ভ্রুকুচকে তাকিয়ে বললেন, শিওর আলিফ? এস ভাইয়া। ওকে কাল দিয়ার সাথে হেঁটে খুলনা যাবে। আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, জি না, আমি মোটেও হাঁটতে পারি না। বিহান ভাই বলে উঠলেন, বাসে চড়তে পারবি না, হাঁটতে পারবি না, তাহলে কি প্যারাশুটে যাবি? আপনার সাথে আমি কথা বলছি না, ওকে? বিহান ভাই আবার শুরু করলেন, তাহলে আলিফ কাল তোমার ভালোবাসার পরীক্ষা হবে। তেপান্তর নয়, জাস্ট খুলনা হেঁটে যাবা। তিয়াস ভাই বললেন, হেঁটে যেতে যেতে আমরা বাড়ি ফিরে আসবো। বিহান ভাই বললেন, আগে গিয়েই বুঝুক। মুখে বলে মেয়েদের ইমপ্রেস করাটা খুব ইজি ব্যাপার, কাজে করে দেখানো মোটেও ইজি না। তিয়াস ভাইয়া বলল, বিহান ভাই, মানুষ কাউকে ভালোবাসলে তার জন্য সব করতে পারে, অসম্ভব কিছু নয়। সিরিয়াসলি? তোদের মতো গফের জন্য হাত কাটতে পারবো না, গফের কথা উঠতে বসতে পারবো না, রেগুলার গফ নিয়ে স্যাডনেস স্ট্যাটাস দিতে পারবো না। হ্যাঁ, আমি বললাম, তাহলে ভালোবাসবেন কিভাবে? সোজা বিয়ে করে তাকে আমার মতো করে সাজিয়ে নেব। মেয়ে মানুষের বুদ্ধি কম, বোঝে কম, চিল্লায় বেশি, ওদের মতো হবো কেন? পুরুষ জাতির একটা সম্মান আছে না, তাদেরকে আমাদের মতো করে তৈরি করব। আমি বললাম, শুনুন, মোটেও বাজে কথা বলবেন না। মেয়ে মানুষ বোঝে কম, চিল্লায় বেশি, বুদ্ধি কম। কেন দিয়া, তাতে কোনো সন্দেহ আছে? অবশ্যই বিহান ভাই, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমার শ্বশুরের মেয়েকে দেখে বোঝো, তার জামাই যে তার মেয়ের পিছু ছুটছে সে বুঝতেই চাইছে না। তাহলে কি মেয়ে মানুষের কোনো বুদ্ধি আছে বল? থাকলে নিশ্চয়ই বুঝতে পারতো। তাই আমি আমার কথা উইথড্র করলাম না। মেহু আপু বলল, আরে বিহান ভাই, আপনারও গফ আছে, এটা কি শোনালেন? কে সেই মহিয়সী নারী? আমি শিওর নিশ্চয়ই ভীষণ ম্যাচুরিটি সম্পন্ন কোনো মেয়ে। সাডেন বিভোর ভাই জোরে পড়া শুরু করলো, বিহান জানো, অনেক মিস করছি তোমায়, ফ্রি হয়ে কল দাও। ইয়াহু, পেয়ে গেছি বিহানের গফের মেসেজ, প্রিয়সী দিয়ে সেভ রাখা। বিহান তলে তলে এত দূর
ভালোবাসে আবার প্রেয়সী দিয়ে সেপ রাখা। বিহান ভাই এবার বললেন, সবার বকবক শেষ হলে এবার যাইস, সবার বকবক শেষ হলে এবার বলি গাইস। তার আগে বিভোর আমার ফোন দে, পার্সোনাল জিনিস দেখা ঠিক না মোটেও। আমার গফ তোদের কারো বর্ণনার সাথে মেলেনি, তবে সে সত্যি খুব সুন্দর, প্রেমে পড়ার মতোই। ম্যাচিওরিটির মও নেই তার মাঝে। এই রেগে যাচ্ছে, রাগ কমছে, এই বেত লাফাচ্ছে, এই কার্টুন দেখছে ভীষণ অবুঝ আর রাগের ডিব্বা একটা। তার সাথে রোজ কথা হয় না, 2-1 মাস পর দেখা হয়। সে জানেই না আমি তাকে ভালোবাসি, জানলেও বলবে মজা করছি, না হলে রিজেক্ট করে দিবে, কারণ তাকে বিরক্ত করি। এটা সে মেনেই নিতে পারে না। এখন যদি সে জানে এগুলা তার নামই বলছি, না জানি কত কি ভাববে।